অনুভূতি, আনন্দের অনুভূতি। আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনার একজন প্রশিক্ষণার্থী যখন দেখবেন যে উদ্যোক্তা হয়ে আপনাকেও ছাড়িয়ে গিয়েছে, সে আবার এমপ্লয়মেন্টের জন্য কাজ করছে, তখন কিন্তু আপনার সে আনন্দ কিন্তু অন্যরকমের অনুভূতি, যেটা কোনো প্রকার আর্থিকভাবে পরিমাপ করা যায় না। এটা একটা অন্যতম একটা মানে হ্যাভেনলি হ্যাপিনেস, যেটা শরীরে একটা সুখ, সেটা কিন্তু সেই অনুভূতি। তো এটা কিভাবে করতে হবে, আপনারা যারা এখানে প্রশিক্ষণার্থী হিসেবে এসেছেন, আপনারা কিন্তু টিউটি ট্রেনিং অফ দ্য ট্রেনার্স, অর্থাৎ আপনাদের এই ট্রেনিংগুলো নিয়ে এটার মাধ্যমে আবার ছড়িয়ে দিতে হবে অন্য যারা আছেন আপনাদের করে। সবার জন্য কিন্তু এটা সম্ভব নয়। তা আমরা সিলেক্টেড যারা ট্রেনার আছেন তাদেরকে এখানে দিয়েছি। একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, এখানে আপনাদের যারা প্রশিক্ষক হিসেবে আসেন, ওনারা দুজনই কিন্তু প্রাইভেট সেক্টরের, অর্থাৎ সরকার কিন্তু মানে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও কিন্তু এনকারেজ করছে এবং আপনাদের প্রশিক্ষণার্থী হিসেবে দুজন এক্সপার্ট প্রশিক্ষণার্থী এসেছেন প্রাইভেট সেক্টর থেকে। এটা একদিক দিয়ে যেমন ভালো যে আমাদের প্রাইভেট সেক্টর অনেক এগিয়ে যাচ্ছে। আসলে কিন্তু সরকার ডেভেলপ কান্ট্রিগুলোতে তারা নিজেরা কোনো ব্যবসা করে না, কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো কিছু ওনারশিপ নাই, কিন্তু অন্য যে প্রাইভেট সেক্টরকে এনকারেজ করে সবসময়। তো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট এবং আমাদের প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন, কারণ পুরো যদি প্রাইভেট সেক্টরে সব কিছু ছেড়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমাদের যে রুলস রেগুলেশন সরকারকে অনেক ক্ষেত্রে দেওয়ার আপনার বিপদে ফেলতে পারে। যেমন ফর এক্সাম্পল কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থাতে অনেক লুজিং কনসার্ন। একটা হচ্ছে বিআরটিসি, বাস কিন্তু চলাচল করে অনেক লস দিয়ে, কিন্তু তারপরে ধরে রেখেছে কোনো কারণে প্রাইভেট সেক্টর যদি হরমোন করে তাহলে আমরা কিন্তু সেটা নিতে পারবো। এমনিভাবে জ্বালানি সেক্টর যেটা আছে উৎপাদন করতে পারবে বিদ্যুৎ, কিন্তু ট্রান্সমিশন যেটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব কিন্তু গভর্নমেন্ট। হ্যাঁ, কারণ এটার জন্য কিন্তু যেহেতু এটা পাওয়ারটা হলো শিল্পর জন্য সবচেয়ে বড় সেক্টর, এই জন্য সরকার এমনিভাবে ফার্টিলাইজার আমি শুধুমাত্র ছিলাম যে ইউরিয়া আমদানি আমরা প্রাইভেট সেক্টরে করি, কিন্তু ডিস্ট্রিবিউশনটা কৃষি মন্ত্রণালয়ের হাতে। এটা যেহেতু আমাদের কৃষির জন্য বড় একটা কাজ করে, আমাদের দেশের প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন, আমরা কিন্তু নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করতে পারি না। আপনারা সকলেই জানেন যে গুড গভর্নেন্স যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি, অর্থাৎ সুশাসন, এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যে ইন্ডিকেটরগুলো আছে, সেটার জন্য ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যে রুল অফ ল, ইন্টিগ্রিটি, সেটা কিন্তু বাংলাদেশে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমাদের এই যে ওনারা যে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণার্থী কিন্তু আপনারা নিজেরাও হতে পারতেন, কিন্তু আমাদের কিন্তু সেই ধরনের এক্সপার্টাইজ, আমাদের সেই দক্ষতা, আমাদের আজকে যে ইকুইপমেন্টগুলো আপনারা নতুন দেখেছেন, হ্যাঁ, এগুলি কিন্তু আসলে আমাদেরই আগে থেকে থাকা উচিত ছিল, যেহেতু আমরা এই ট্রেনিংগুলোকে দেখি। আমাদেরকে এই জিনিসগুলোকে ভাবতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রশিক্ষণটা একটা কিন্তু নেটওয়ার্কিং, এর মাধ্যমে যেমন আপনারা এই 60 জন অথবা 54 জন নিজেদের মধ্যে কিন্তু একটা বন্ডেজ তৈরি হয়। আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে যোগাযোগটা রক্ষা করার জন্য বেশ ভালো মাধ্যম আছে আমাদের, অনেক ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদির মাধ্যমে। আপনারা যদি কোনো সমস্যার হন, তাহলে কিন্তু নিজের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে সেটাকে সমাধান করতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু একটা বন্ডেজ তৈরি হয়। আরেকটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত কাজ করার পরে কিছুটা হলেও কিন্তু রিল্যাক্সের প্রয়োজন হয়। প্রশিক্ষণের মাধ্যমে একটা রিল্যাক্স, একটা ডিসিপ্লিন লাইফ, নতুন যে উদ্ভাবনী বিষয়গুলো আছে, তো শিল্প বিপ্লব 5 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে কোন দিকে এগুচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা ধারণা আপনি লাভ করেন। সবগুলো মিলে তাহলে কি হয়, যে এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আপনার নতুন একটা দিগন্ত আপনার কাছে উন্মোচিত হয়, এবং এটাকে তারাই মানে তাদের কাছে ভালো লাগবে যারা এই প্রশিক্ষণকে খুব আগ্রহ সহকারে নিজেরা ধারণ করে। আমি আশা করছি আমি কথা বলেছি, আপনারা কিন্তু
সবাই খুব আগ্রহী ছিলেন, উৎসাহী ছিলেন, এবং এই উৎসাহটাকে আপনাকে ইফেক্টিভনেস যেটা আছে কার্যকর করতে হবে। কার্যকর করার জন্য আপনি ফেরত যাবেন on return to your workplace, just you will teach and disseminate your these ideas to other colleagues. এখন যদি সেটা না হয়, এবং আপনার যারা ট্রেনিং আছে তাদেরকেও ভালোভাবে শেখাতে হবে, এবং শেখানোর পরে তারা, যেমন গাজীপুরের যে যিনি প্রশিক্ষণ আছেন বলছেন যে সাথে সাথে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদের এমপ্লয়মেন্ট হয়, এবং এই যে ওনার মধ্যে কিন্তু অন্যরকম একটা অনুভূতি যে ওনার প্রশিক্ষণার্থী সবাই এমপ্লয়ি হচ্ছে। এবং আমাদের কিন্তু সকলের চাকরি আমরা যারা করি আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমি নিজে ভালো থাকলেই হবে না, অন্যকেও ভালো রাখতে হবে, এবং সেই ভালো রাখার জন্য আমি সচিব হিসেবে দায়িত্ব পালন করছি, অতিরিক্ত শাসন পালন করছি। আমি কাজ না করলেও কিন্তু দিনের শেষে বেতন পাবো, কিন্তু এটা দ্বারা আমার উপরে যে অর্পিত দায়িত্ব, আমার যে ইথিক্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে, নৈতিক দায়িত্ব, সেটা কিন্তু পালিত হবে না। আপনি দেখবেন যে পৃথিবীতে যে মানে যা কিছু ঘটে এটার কিন্তু একটা ন্যাচারাল জাস্টিস আছে। অর্থাৎ আমি মানে আই এম ড্রয়িং দিস মাই স্যালারি গভর্নমেন্ট এক্সচেকার, সরকারের কোষাগার থেকে বেতনটা আমি ড্র করি, এই টাকাটা আসে থেকে সরকারের কিন্তু যে এই যে বাজেট 7 লক্ষ কোটি টাকা, এই টাকাগুলো কিন্তু এক জায়গায় নাই যে বাংলাদেশ ব্যাংকে যে আমাকে এখান থেকে টাকাটা গুনে গুনে দিতে। এই টাকাটা আসে হলো জনগণের ট্যাক্স, ভ্যাট, এবং বিভিন্ন ধরনের প্রত্যেকটা মানুষ কিন্তু ট্যাক্স ভ্যাট দেয়, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। একজন কৃষকও যদি একটা 1 কেজি চাল কিনে তার পিছনেও কিন্তু আপনার প্রোডাকশন কস্ট আছে এবং ট্যাক্স ভ্যাট দিতে হয়, ইনডাইরেক্ট যেটা আছে। তাহলে এটা এক্সচেকারে জমা হয়, জমা হওয়ার পর সেখান থেকে আমরা একটা আইনের মাধ্যমে, অর্থাৎ সরকারি চাকরি করি অথবা এর মাধ্যমে পে স্কেলের মাধ্যমে সেই টাকাটা উত্তোলন করি, এবং এর বিনিময়ে যদি যে সার্ভিসটার বিনিময়ে সরকার আমাদেরকে এই অর্থটা দিচ্ছে সেটাকে যদি আমি না দিই, তাহলে কিন্তু এটার কনসিকুয়েন্স কিন্তু সকলকেই ভোগ করতে হবে। কারণ সরকারের জনগণের কষ্টজিত অর্থের বিনিময়ে যে পরিমাণ 8 ঘন্টা মিনিমাম আমাকে একটা সার্ভিস দেওয়ার কথা প্রপারলি অফিসে গিয়ে, আমি দেখেছি অনেকেই না, কিছু কিছু আছে, যেমন আপনার মেহেরপুরের একটা কেস আপনার সকলে ইউটিউবে দেখেছেন। একজনে আছেন, সেখানে কোনো নেই, আপনার তার ট্রেডে কোনো কাজ নাই, সে আছে প্রতি মাসে 70-80 হাজার টাকা বেতন নিচ্ছে, এবং তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এইভাবে বিনা বেতনে কেন, বলো যে আমার তো এখানে কোনো কাজ নেই। তাহলে কিন্তু সে প্রমোশনের জন্য এখন খুব দাঁড়ে করছে। তাহলে আপনি কাজ করবেন না, প্রমোশন নেবেন, এটা হয়তো বিভিন্ন প্রেশারে আপনি একসময় নিতে পারেন, কিন্তু ন্যাচারাল যে জাস্টিস আছে সেটা কিন্তু কনসিকুয়েন্স সকলকে ভোগ করতে হবে। আপনি দেখবেন যারা যে যত বেশি পরিশ্রম করে, মানে আল্লাহর পক্ষ থেকে তাকে ওর প্রতিদান দেওয়া হয়, সে যে কোনো ধর্মের হোক না কেন, প্রতিদানটা সে অবশ্যই পাবে, জাস্টিস। তাহলে এই যে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর, আমি প্রথমে বলেছি যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টির যে উদ্দেশ্য আমাদেরকে এই যুবকদেরকে প্রশিক্ষণ প্রদান করা। আমি যতই প্রজেক্ট নেই, যুব উন্নয়ন অধিদপ্তর নেই, যতই আমাদের অর্থ দেয়, কিন্তু মূল কারিগর চালিকা শক্তি কিন্তু আপনারা যদি প্রশিক্ষণগুলোকে সঠিকভাবে প্রদান করেন এবং আন্তরিকভাবে, তাহলেই কিন্তু এই দেশ উন্নত হবে। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের যেভাবে একটা মানে কার্যক্রম হইচই ফেলে দেওয়ার মতো মাঠ পর্যায়ে, সেটা কিন্তু আমরা পাই না। আপনারা মনে করেন না যে প্রত্যেকের কাজ কিন্তু মনিটর করা হয়। যেমন আপনারা কাজ করেন জেলা উপজেলা পর্যায়ে, ওখানে কিন্তু জেলা প্রশাসক আছে এবং বিভিন্ন ক্যাডারের লোকজন আছে, আপনাদের কার্যক্রমগুলো দেখে। এরা আবার যখন মন্ত্রণালয়ে আসে, বিভিন্ন পলিসি লেভেলে আসে, কেউ প্ল্যানিংয়ে, কেউ অর্থ বিভাগে, কেউ জনপ্রশাসনে, তখন আমাদেরকে অনেক ক্ষেত্রেই এই ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে হয় যে যুব উন্নয়ন অধিদপ্তর মাঠ পর্যায়ে
অনেক জায়গায় কাজ করে, আবার কিছু জায়গায় কাজ করে। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ইভলিউশন রেগুলার হয়। যেমন আজকে আমি বাজেট মিটিং করলাম 2026-27 অর্থবছর। এখানে আমাদের সবচেয়ে বেশি জনবল হচ্ছে যুবউন্নয়ন অধিদপ্তরের। তো আমাদের বলা হলো যে ডিস্ট্রিক্ট লেভেলের যে গাড়িগুলো রিপ্লেসমেন্ট করার জন্য, তারপরে হুন্ডা দেওয়ার জন্য অর্থ বিভাগের প্রতিনিধি কাছে যে মেসেজ, এটা কিন্তু খুব একটা ইতিবাচক নয়। মানে সেটা আমাদের ডিজি মহোদয় ছিলেন এবং যে অর্থ বিভাগের প্রতিনিধি ছিলেন, পরবর্তীতে সে আমার কাছে অনেক জায়গায় এই ধরনের প্রশিক্ষণ হয় যেগুলো অপ্রাতিষ্ঠানিক, সেখানে অ্যাকচুয়ালি কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, কোনো মতে রেজিস্টার মেনটেন করে এই ভাতাগুলো বিতরণ করা হয় এই টার্গেটকে ফুলফিল করার জন্য। এটা কিন্তু ওই যে বলছি, আমরা দায়িত্ব পালন করছি, কিন্তু সকলকে কিন্তু তার বিবেকের কাছে এবং তার স্রষ্টার কাছে এবং মানুষের কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা অর্থের মালিক জনগণ এবং সেই 70 কোটি মানুষকে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো আমি আপনারা আজকে যারা প্রশিক্ষণ নিয়েছেন, আশা করব এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের মধ্যে একটা বন্ডেজ, একটা নেটওয়ার্কিং সৃষ্টি হবে। নতুন টেকনোলজি যেগুলি জানতেন, এটাকে আরও রিফ্রেশ করেছেন, নতুনভাবে জেনেছেন, এবং এটার এফেক্টিভনেস, কার্যকারিতা তখনই প্রমাণিত হবে যখন আপনি আপনার